ডক্টর ইউনূস তিনি ব্যাকআপ প্ল্যান হিসেবে তিনি আসলে অনেক দেশকে আসলে হাতে রাখার জন্য কিংবা তাদের যাতে অনুদান ফান্ডিংটা বন্ধ না হয় আমার কাছে মনে হচ্ছে সেটার জন্য তিনি গিয়েছেন। এবং এখানে আজকে দেখবেন আপনি 8টি দফা তিনি দিয়েছেন এবং 8টি দফার মধ্যে কিন্তু আপনি একদম ক্লিয়ারলি যদি পড়েন 8টি দফার মধ্যে বলা হয়েছে তাদের মানব উন্নয়ন, তাদের স্বাস্থ্য, শিক্ষা, তাদেরকে এম্পাওয়ার করা, তাদেরকে স্কিল করা এবং তারা যেন সমাজের জন্য বোঝা না হয়, একই সাথে তারা যেন প্রাকৃতিক হুমকি না হয়ে দাঁড়ায়। তো সেটা নিয়ে আলোচনা হয়েছিল। এবং আমার কাছে মনে হয় যে কাতারের এই প্রোগ্রামটি আসলে মূলত আসলে অনুদান কিংবা ফান্ডিং রিলেটেড, এগুলো আসলে প্রত্যাবাসনের বিষয় না। কিন্তু এখানে আরেকটি বিষয় কিন্তু যোগ করা হয়েছে যে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে, যেটা আপনার নিউজ আমি দেখলাম, জাতিসংঘের তত্ত্বাবধানে 170টি দেশে মিলে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে একটা প্রোগ্রাম করা হবে, সেটাও প্রত্যাবাসন করা হবে। এই রোহিঙ্গা সংকটের আরও বেশি ঘনীভূত হচ্ছে এবং যখন ইউএসএইডের যে ফান্ডগুলো বা বৈশ্বিক যে অনুদানগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, তখন আমরা জানি যে তারা প্রতি মাসে $12.5 করে পায় মাথা পিছু। সেটাও কিন্তু খুবই যৎসামান্য। একজন আপনি যদি দেখেন, আমি একজন মেডিকেল সায়েন্সের মানুষ হিসেবে আমি জানি যে $12.5 দিয়েও আপনি কিন্তু মান্থলি এটাকে কভার করা যায় না। তো সে জায়গা থেকে এপ্রিল মাস থেকে সেটি $6 নেমে এসেছে। এখন ডক্টর ইউনূস দেখলেন যে আসলে এই যে আমাদের যে অনুদানটি কমছে, তাহলে আলটিমেটলি প্রেশারটা তো বাংলাদেশের উপর এসে পড়বে। এবং আপনার সাথে আমি আরও যোগ করতে চাই, সেটা হচ্ছে কি, যখন আন্তরিক গুতেরেস তিনি আসলে প্রতি রমজানেই তিনি যেখানে মুসলিমরা ক্রাইসিসের মধ্যে রয়েছে তিনি সেখানে গিয়ে তিনি তাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য একবেলা তিনি ইফতার করেন। তো সেই পরিপ্রেক্ষিতে তিনি বাংলাদেশকে মানে রোহিঙ্গার যে আমাদের যে এই শরণার্থী শিবিরটি সেটিকে তিনি বেছে নিয়েছিলেন। তো সে জায়গা থেকে তার আগে থেকে আমি আরেকটা আপনার সাথে যোগ করতে চাই, সেটি হচ্ছে কি, যখন তিনি আসলেন তার আগেই কঙ্গোর যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশে এসেছিলেন, তখন তার সাথে এই শরণার্থী শিবির নিয়ে একটি আলোচনা হচ্ছিল আমরা যতটুকু জেনেছি মিডিয়ার থ্রুতে। এবং যেহেতু আমরা নিজেরাও এগুলোর সাথে কাজ করি, আমরা ইনভলভ, তো আমরা জানি সেটা কারণ হচ্ছে কি, আপনার এই যে কঙ্গো বা ওই অঞ্চলের, আফ্রিকার ওই অঞ্চলেরও একটি আপনি দেখেন ওখানেও কিন্তু এই ধরনের শরণার্থী শিবিরের একটি ফর্মুলা তারা অ্যাপ্লাই করেছিল। তো বাংলাদেশে আসার এই পরিপ্রেক্ষিতের পরবর্তী সময়ে আসলে রোহিঙ্গাদের জন্য আসলে আমরা দেখেছিলাম যে P2P, R2P কিংবা সেফ হ্যাভেন, মানে অন্য ধরনের অনেক ভিন্ন ফর্মুলাতে রোহিঙ্গাদেরকে আসলে ফেরত পাঠানো সম্ভব না, এটা মেনে নিয়েই আসলে অনেক ধরনের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হয়েছিল। তার পরবর্তীতে আমরা যখন দেখলাম যে বিমস্টেকে যে সম্মেলনটি হলো, সেই সম্মেলনে আমরা দেখলাম যে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন করার জন্য 1,80,000 তারা সম্মত হয়েছে। এবং সাথে সাথে আমরা একটা প্রতিবাদ জানিয়েছিলাম, আমরা একটা রিয়েকশন জানিয়েছিলাম যে আসলে এটা ফিজিবল না তারা যেটা বলেছে। এবং আমাদের কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশের ইন্টিরিয়াম গভর্নমেন্টের ফেস মিডিয়া বা তারা আমাদেরকে আসলে ভুল বোঝানোর চেষ্টা করছে। 1,80,000 নেবে ক্লিয়ারলি এই কথাটা বলেনি। তারা বলছিল যে যেই তালিকা বাংলাদেশ দিয়েছে তারা এটা যাচাই করে দেখছে 1,80,000। সেটা কিন্তু এখনকারও না, সেটা 2020 সাল রেডি করা, 2020 সালে রেডি করা। আমি আপনার প্রসঙ্গে আসছি। তো দেখুন, তার পরবর্তী যখন আমরা অনেকেই যারা রোহিঙ্গা বিষয়ক স্পেশালিস্ট তারা যখন বলা শুরু করছিল যে রোহিঙ্গার প্রতি অত্যন্ত জটিল প্রক্রিয়াটি নেওয়া পসিবল না, তার পরবর্তীতে এই ইন্টিরিয়াম গভর্নমেন্ট কিন্তু সুর পরিবর্তন করেছিল। তারা আমাদের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন এবং সদ্য নিযুক্ত নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান, যিনি রোহিঙ্গা বিষয়ক হাই কমিশনের বিষয়ে নিয়োগ দেওয়া হয়েছিল, তিনিও কিন্তু স্বীকার করে নিয়েছেন।